সময়ের পরিবর্তনের সাথে সাথে মনের কেমন যেন একটা পরিবর্তন হয়, আর সেই মনের পরিবর্তনের সাথে সাথে এক এক সময় আমাদের এক এক ধরনের গান ভালো লাগে, আর সেই ভালো লাগা মনকে শান্তি দেয়। সুপ্রিয় দর্শক, দারুণ কিছু গান নিয়ে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। এটিএন মিউজিক অনুষ্ঠানটি সব সময় আপনাদেরকে দারুণ কিছু শিল্পীকে বারবার পরিচয় করিয়ে দিতে পছন্দ করেন এবং তাদের গানগুলোকেও বারবার শোনাতে ভালো লাগে আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, তেমনই একজন শিল্পী আছেন আজকে আমাদের সেটে, আমাদের সঙ্গে আছেন কানিজ খন্দকার মিতু। মিউজিক ইন্ডাস্ট্রিতে দারুণ একটা জার্নি আছে তার, শুনবো সেই গল্প আর সেই সাথে শুনবো গান। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। মিতু আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? খুবই ভালো আছি, আর আজকে এখানে আসতে পেরে আরও বেশি ভালো লাগছে। সেই 2011 সালে এটিএন বাংলার মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছিল এবং আজকে আপনি আবারও এটিএন বাংলাতে এটিএন মিউজিকের মঞ্চে আছেন। আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে অনেক গান শুনবো। অবশ্যই, আর আমি আসলে এটিএন বাংলার কাছে কৃতজ্ঞ এই জন্য, কারণ মিডিয়ার প্রথম শুরুটা যেহেতু এইখানে, আমার জার্নির প্রথম শিক্ষা কিন্তু আমি এখান থেকে পেয়েছি। তো সেই জায়গার থেকে আসলে এখন যে মিতু, তার বড় অবদান এটিএন বাংলার। তো আমি আসলে থ্যাঙ্কসফুল আপনাদের সবার কাছে। বাহ, খুব সুন্দর করে বলেছেন। আচ্ছা বলেন তো, 2011-র যে মঞ্চটা ছিল আর এখন 2025-এর যে মঞ্চটা আছে, এখানে আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন? পার্থক্য বলতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আগে না বুঝে গিয়ে ফেলতাম, মানে টেনশন লাগতো না, ভয় কাজ করতো যে আমি আসলে এই প্রতিযোগিতা যেহেতু ভালো মানে পারবো কি খারাপ করবে, এই একটা ব্যাপার ছিল। এখন যেটা হয়, এখন হচ্ছে ভয় হয় যেটা তখন না বুঝে গিয়ে ফেলতাম, যেহেতু ছোট ছিলাম, গ্রহণযোগ্যতাটাও ওরকমই ছিল, ভুল করলেও আসলে সবাই মাফ করে দিত। এখন যেটা হয়েছে, মনে হয় আমি একটা ভুল করার আগেই ভয় শুরু হয় যে আমাকে সঠিকভাবে গানটা গাওয়া উচিত, আর যদি ভুল হয়ে যায় তখন নিজের ভেতরে খুব বেশি আসলে একটু গিল্টি ফিল হয় আর কি। এই হচ্ছে পার্থক্য। তাহলে মিতু এখন অনেক কিছু বুঝতে শিখেছে এবং জানতে শিখেছে। এখনো শিখছি। এখন সত্যি শেখার তো কোনো শেষ নেই, শিখতে হবে। ফোক গানে কিন্তু আপনার পরিচিতিটা ব্যাপক। আপনি ফোক গান করছেন, আমরা কিন্তু দেখেছি সোশ্যাল সাইডে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে অনেক অপরিচিত গানগুলো দর্শকদের মাঝে আপনি কাভার করে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে একটু জানতে চাইবো, কম শ্রুত গানগুলো বা যে গানগুলো প্রচলিত নয়, এগুলোর প্রতি আপনার টানটা কেন কাজ করে? এটার ক্ষেত্রেও বলবো, আমাদের যখন রিয়েলিটি শোর গ্রুমিং হয়, সে সময় আমি কোনোভাবে জানতে পারলাম যে মিউজিকে পড়া যায় বা সঙ্গীত বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। তো ওই সময় থেকে আমি তখন ক্লাস 9-এ পড়তাম। তো তখন মনে হয়েছিল যে আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করব। যখন ইউনিভার্সিটিতে চান্স পেলাম, তো ওখানে যাওয়ার পর যেটা দেখলাম যে সঙ্গীতেরও গান তো সবাই গায়, পড়াশোনার জায়গা থেকে মনে হলো সঙ্গীতের এত এত অপ্রচলিত গান আছে বা অনেক গান আছে যেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। তো ওই পড়াশোনার জায়গা থেকে আমার একটা ইচ্ছে জাগলো যে আমি আসলে গবেষণার কাজটা করতে চাই। তো একটা কাজ করলাম, ওটা করার পর মনে হলো এটার সাথে তো এটা ইনভলভ, তো এটা নিয়েও একটু কাজ করি। তো তারপর থেকে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে যে আছে না, সবাই তো বলে যে মৌলিক গান নিয়ে কাজ করো, মৌলিক গান নিয়ে কাজ করো। আমার মনে হয়েছে মৌলিক গান নিয়ে কাজ করার অনেক মানুষ আছে, কিন্তু গবেষণার কাজ করা বা সঙ্গীত নিয়ে লেখালেখি করা বা গবেষণা করে নতুন কিছু গান বের করা আর মানুষ মনে হয় একটু কম। তো ওই কমের মধ্যে যদি একজন মানে আমি হতে পারি, আমার খুব ভালো লাগবে। সেই জায়গা থেকে আসলেই আমি সবসময় দেখবেন, আমি যখন গান করি আমি চেষ্টা করি যে গানগুলো হারিয়ে গিয়েছে বা যে গানগুলো আসলে ওইভাবে শোনা যায় না, সেই গানগুলো করার। তো ওই জায়গা থেকেই গানগুলো করা আসলে। সেই জায়গা থেকেই এখন এমন একটি গান শুনবো। হ্যাঁ অবশ্যই। প্রথমেই আমি হান্নান শাহ নামে একজন সাধক আছেন, তো ওনার একটি একদমই অপ্রচলিত, আমার কণ্ঠেই মনে হয় 2-1টা লাইভে পাওয়া যাবে গানগুলো, ওই গানটি দিয়ে শুরু করছি। বাহ, দারুণ। সত্যি খুব মজার একটা বিষয়। আমি সবসময় অনেক ফোক শিল্পীকে এই প্রশ্নটা করে থাকি যে কম শ্রুত বা অপ্রচলিত গানগুলো নিয়ে কি কাজ করেন তারা। আজকে আমার মঞ্চে আমি একজনকে পেয়েছি যিনি কম প্রচলিত গানগুলোকে নিয়ে কাজ করছেন এবং সেই গানগুলোকে দর্শকদের মাঝে তুলে ধরছেন। সত্যি ভালো লাগছে, গানটি শুনবো। আর কত ভাসব দয়া দুঃখের সাগরে, আর কত ভাসব দয়া দুঃখের সাগরে,
দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। আর কত ভাসব দয়াল দুঃখের সাগরে, আর কত ভাসব দয়াল দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে।
আহা, বাউল সাধকদের কথাই কেমন, তাই না? গানের কি টান, শুনলে মন জুড়িয়ে যায়। এত সুন্দর কথা কোথাও খুঁজে পাওয়া যায় না, সত্যিই তাই। আপনি কাভার করছেন গানগুলোতে, সেটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ এবং দর্শকরা এর মাধ্যমে অনেক পুরনো গান পাচ্ছে। তবে একজন শিল্পীর মৌলিক গান নিজের সন্তানের মতো, এর কোনো বিকল্প নেই। মৌলিক গানকে ঘিরে কি কাজ করছেন? মৌলিক গানের কাজগুলো করছি। রিসেন্ট একটা গান রিলিজ হলো এই বছরে, আমার আসলে দুটো গান এসেছে। সালাম সরকারের একটি গান, তারপরে হচ্ছে হাত পা অবশ্য লাগে একটা, আমাদের একটা এই টাইটেলে গান রিলিজ হয়েছে। গানটিও খুব ভালো সাড়া পেয়েছি। তো আরও কিছু গান সামনে আসছে, খুব তাড়াতাড়ি সেগুলোও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরও কাজ করার ইচ্ছে। মৌলিক গান তো অবশ্যই, এখন যে গানটি গাইবো সেটি আমার মৌলিক গান, তো এটা আমার প্রথম মৌলিক গান। বাহ, দারুণ, অবশ্যই শুনবো। যেহেতু মৌলিক গানের কথায় এসছে, আমি গল্প করব, তবে এই গানটি শোনার পরে শুনবো গানটি। এবারে যে গানটি গাইবো, গানটি আমার গুরুজি গোলাম রব্বানী রতনের কথা এবং সুর। গানটি আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গানের বিষয়বস্তু এমন হয়, ধরেন আমরা দিন শেষে যে যাই করি আল্লাহর কাছে কিন্তু চাই, বা সৃষ্টিকর্তা যাদের ধর্মে যে যা আছে তারা কিন্তু সবাই অনুগত থাকে তার প্রতি। দিন শেষে চাওয়াটা তো সৃষ্টিকর্তার কাছেই। তো ঠিক তেমনি একটি গান, গানটি করছি, গানের কথা শুনলেই বোঝা যাবে আসলে। বাহ, আমরা আগ্রহী, শুনবো। ঠিক। হে পাপ পাথারে ডুবিয়া সাঁতারে ডাকি তোমারে আমি বারে বারে, মাফ করো দয়াল তুমি আমারে। তুমি ছাড়া আর দুঃখ কহব কাহারে, মাফ করো দয়াল তুমি আমারে। তুমি ছাড়া আর দুঃখ কহব কাহারে, মাফ করো দয়াল তুমি আমারে। এ পাপ পাথারে ডুবিয়া সাঁতারে, এ পাপ পাথারে ডুবিয়া সাঁতারে ডাকি তোমারে আমি বারে বারে, মাফ করো দয়াল তুমি আমারে। তুমি ছাড়া আর দুঃখ কহব কাহারে, মাফ করো দয়াল তুমি আমারে। না চিনে আলোকে ভুলিয়া ভালোকে, উড়িয়া পালোকে এ ফেরে পড়া। থাকিয়া বেতালে ঢেকেছি কালে, জড়িয়ে জালে পড়েছি ধরা। কে আছে দয়াদার এ ব্যথা বুঝিবার, কে আছে দয়াদার এ ব্যথা বুঝিবার, আসিবে কে বলো আর উদ্ধারে। মাফ করো দয়াল তুমি আমারে, তুমি ছাড়া আর দুঃখ কহব কাহারে, মাফ করো দয়াল তুমি আমারে।
বাহ, সৃষ্টিকর্তার কাছে কি সুন্দর আকুতি। খুব দারুণ কিছু কথার একটি গান শুনলাম। গানকে ঘিরে তো অবশ্যই প্রতিটা শিল্পীরই পরিকল্পনা থাকে, তো আপনার পরিকল্পনা কি আছে? আমার প্রথম পরিকল্পনাই হচ্ছে সারাটা জীবন গানটা আঁকড়ে ধরে বাঁচতে চাই। তো আমি বিশ্বাস করি যে আমার যেহেতু সবথেকে ভালোবাসার জায়গা এটা যদি আমার সঙ্গে থাকে আমার সকল ইচ্ছেই পূরণ হবে। আর যদি তারপরে বলতে যাই, আমি আসলেই আমাদের অনেক গান আছে যেগুলো, আমি একটা গানের কাজ করেছি ধোঁয়া গান। তো এখনকার যুগে ধোঁয়া গান সম্পর্কে জানতে চাইলে হয়তো বা খুব বেশি মানুষ জানেনই না। তো এটা হচ্ছে আমি যখন কাজ করেছি গবেষণার জায়গা থেকে, এই গানটা আরও 40 থেকে 50 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন যারা 2-1জনকে পাওয়া যায় তখন তাদের বয়স প্রায় 90+। তারপরে ধরেন যে এইগুলো যে হারিয়ে গিয়েছে, আমাদের ভান্ডার যেহেতু এত সমৃদ্ধ, এগুলো নিয়ে কাজ করা দরকার। সেই গাছগুলো করার জন্য অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, আরও কিছু মানুষ দরকার যারা হচ্ছে একত্রিতভাবে গানগুলো কাজ করা দরকার। তো এগুলো নিয়ে কাজ করতে চাই, এবং যেহেতু মৌলিক গানের সংখ্যাটা আসলে বাড়ানো উচিত, সেই জায়গা থেকে মৌলিক গান নিয়েও কাজ করতে চাই। বাট মৌলিক গানের থেকে আমার ইচ্ছে আমার ওই অপ্রচলিত গানগুলো সামনে নিয়ে আসা। এগুলো নিয়ে আসলে দেখবেন এগুলোকে মানুষ মৌলিক হিসেবেই গ্রহণ করছে, কারণ আমরা যখন গাচ্ছি এগুলো তো গ্রহণ করছে, তাহলে এগুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। এই যে মৌলিক গান নিয়ে বেশি কাজ করা দরকার, সেই সাথে আপনার গবেষণার মাঝেও আপনি কিছু গান পেয়েছেন যেগুলো প্রায় হারিয়ে গেছে, কিছু হারিয়ে যাওয়ার পথে। আপনার মৌলিক গানের মধ্যে সেই গানগুলোর একটা প্রভাব থাকবে বা প্রভাব পড়বে, যেটা আপনি অলরেডি আমাদেরকে বলেছেন যে আপনি সব থেকে বেশি ইচ্ছুক সেই গানগুলোকে নিয়েই কাজ করতে, যাতে দর্শক শ্রোতারা জানে আমাদের সমৃদ্ধি কতখানি এবং আমরা যে পরিপূর্ণ, আমাদের নিজেদের যে ফোকের যে ভান্ডার, আমাদের কখনো অন্য কারো কাছ থেকে ধার করার প্রয়োজন নেই। আমাদের আলাপ আছে, বিলাপ আছে, এবং ধোয়া যেটা আপনি বললেন, এই ধরনের অসংখ্য গান আছে যেগুলো হারিয়ে যাওয়ার পথে। এই গানগুলো নিয়ে আসলেই কাজ করা উচিত। এই যে গবেষণার কাজ করছেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, আমি একটু জানতে চাইবো এই প্রসঙ্গেই ছোট্ট করে যে আপনার গবেষণা করার ইচ্ছেটা কেন হলো? আমি যখন ছোট ছিলাম, আমার ফুপি ডাক্তার আর কি, ডক্টর না ডাক্তার, তো সবাই আমাকে বারবার বলতো যে ওনার মতো হতে হবে, ডাক্তার হতে হবে। শিল্পী আসলে এইভাবে চাননি আমার পরিবারের মানুষ। তো তখন ছোট থাকতে আমার তখন মাথায় এটা ক্যাচ করেছিল যে ডাক্তার তো অনেক পাওয়া যায়, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, ওখানে 1-2জন ডাক্তার পাওয়া যাবে, কিন্তু ডক্টরেট করা মেয়ে আমি এখন পর্যন্ত আমার এলাকায় পাইনি। তো আমার ওই ছোটোবেলার একটা ইচ্ছে ছিল যে আমার নামের আগে একটা ডক্টরেট বসুক। আসলে মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছুকে সুন্দরভাবে তুলে ধরা যায়, আর এটিএন বাংলা সবসময় নতুন জিনিসকে উৎসাহ দেয়। নতুন যে কোনো কিছুকে আমি বলবো দর্শকদের কাছে তুলে ধরতে এটিএন বাংলা পিছপা হয় না। ঠিক তেমনি আপনাকেও কিন্তু এটিএন বাংলার মাধ্যমে আমরা পেয়েছি ইন্ডাস্ট্রিতে। এই যে এটিএন বাংলা থেকে এই পর্যন্ত আপনার একটা জার্নি আছে, ছোট্ট করে শুনবো। আমি তো একদম গ্রামে বড় হওয়া একটা মেয়ে, সেই জায়গা থেকে একদমই ধরেন ইউনিয়ন এলাকা, সেইখান থেকে আমার যে ইচ্ছে হওয়া যে সঙ্গীতে পড়াশোনা করব, এটা কিন্তু আমাকে ওই ছোটো থাকতে মাথায় ঢুকিয়ে দিয়েছে এটিএন বাংলা, আমি বলবো। তো তারপরে ওই যখন একটা কদম আগানোর পরে ওখানে গিয়ে দেখলাম যে আসলেই সঙ্গীতের জগৎটা অনেক বিশাল। তো আমার এখন ইচ্ছে সকল জায়গায় আমি একটু ঘুরবো। হ্যাঁ, তো আমার এই ওভারঅল জার্নিতে আমার যে একটা বড় ভূমিকা, পরিবারের ভূমিকা থাকে না, যে বাবা মার যে ভূমিকা, আমার পরিবারের যেমন ভূমিকা আছে, আমি বলবো এটিএন বাংলার কোনো অংশে কম নেই। কারণ ওই সময় ঘরটা সে আমাকে চিনিয়েছিল, সেটা না হলে হয়তো এখন এই সাহস বা এখানে দাঁড়িয়ে এইভাবে কথা বলার সাহসটা আমার হতো না। বাহ, দারুণ কথা, ক্লাপ ফর ইউ। তো গল্পে গল্পে এখন কিন্তু সময় হয়ে গেছে আরও একটি গান শোনার। কোন গানটি থাকবে আমাদের জন্য? এবারে যে গানটি গাইবো, আমাদের লোকসঙ্গীতের অনেকগুলো উল্লেখযোগ্য ধারা রয়েছে, তার মধ্যে ঝুমুর একটি ধারা। তো ঝুমুর অঙ্গের একটি গান, কিন্তু গানটা হচ্ছে যারা চা পাতা তোলে আমরা জানি পাহাড়ে, তো তাদের লাইফস্টাইল বা তাদের কষ্টের কিছু কথা থাকে যেগুলো তারা খুব হাসি মুখে বলে। তো ঠিক তেমনি তাদের জীবনের কিছু আক্ষেপ নিয়ে একটি গানটি করছি। বাহ, শুনবো। একটি কলের দুইটি পাতাহিত পেটের ভাত, একটি কলের দুইটি পাতাহিত পেটের ভাত, ওহি ওহি পাতা তরি তকরি ভরায়, হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়,
হে সখী জিয়ে কি উপায়। চা বাগানে কাজ করেন, সারা দিন ভোর তারা চায়ের পাতা তোলেন, কিন্তু দিন শেষে তাদের সঠিক মজুরিটা কিন্তু পান না। তারপর যেটা হয়, তাদের যে বাচ্চা কাচ্চা হয়, আপনি খুব কম দেখবেন তাদেরকে শিক্ষিত করতে দেওয়া হয়। তো এখানে যেটা বলা হয়েছে, বাবু পায়ে ছানা পানা স্কুল পড়ি চায় রে, বাবু পায়ে ছানা পানা স্কুল পড়ি যায় রে, মজুদ ছানা পকা পিছে যায়, হারে মজুদ ছানা পকা পিছে যায়, হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়, হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়, একটি কলের দুইটি পাতাই তো পেটের ভাত, একটি কলের দুইটি
जिए की उपाय हाय रे हाय रे हाय हाय रे हाय रे हाय रे हाय ए सखी जिए की उपाय বাহ, দারুণ ঢঙের একটা গান শুনলাম। এবারে আসি, বাংলাদেশে এখন কিন্তু বেশ একটা ট্রেন্ডি একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি কাজ করেছেন, সেখানে আপনি গান করেছেন এবং এটা নিয়ে কিন্তু বেশ আলোচনার মাঝেও আপনি আছেন। সেই জায়গাটাতে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমার প্রশ্ন হলো পার্থক্যটা কোথায় পেয়েছেন? পার্থক্য যেটা, মাঝখানে আমি যেহেতু ঢাকার বাইরে পড়াশোনা করেছি, যখন আমার পড়াশোনাটা শেষ, মাস্টার্সের লাস্ট সেমিস্টার চলছে, তখন আমার আসলে একদম কাজ করার খুব আকাঙ্ক্ষা ছিল। হুট করে ওরা যখন আমাকে আমার ইউটিউব দেখে আমাকে ডাকেন, ওনারা যখন অডিশন নিচ্ছিলেন, প্রথম পার্থক্য বলবো যে আমি যে আননোন সেই হিসাবে আমাকে ট্রিট করা হয় নাই। আমি কিন্তু অনেক জায়গায় যেটা হতো, আমি অনেক জায়গায় লিঙ্ক দিতাম যে আমি অমুক এই জায়গা থেকে আসছি, আমাকে একটা প্রোগ্রাম দেন। ওনারা না দেখেই আমার আসলে না করে দিতেন বা কিছু বলতেনই না। পার্থক্য যেটা, আমি ওইটাতে ঢোকার পরে ওনারা কিন্তু আমাকে পরিচিত জায়গাটা আছে কিনা বা আমার গান আসলে গ্রহণ করবে কিনা এই চিন্তাটা না করেই আমার ভোকাল শুনে, এবং কি ওখানে আরও কিছু ব্যাপার থাকে যে কম্পোজিশনের ব্যাপার আমি বুঝি কিনা, যেহেতু অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সাথে লাইভ শো করতে হয়, সেখানে একটা গ্রুপ ওয়ার্ক ছিল, রাইট? হ্যাঁ, তো সেই জায়গাটার আমি অবাক হয়েছি যে আমাকে সিলেক্ট করা হয়েছে, কারণ এই গানটিতে আরও অনেক গুণীজন ভোকাল দিয়েছিলেন। সেই জায়গায় আমাকে নেওয়ার কারণটা একমাত্র আমার গানটা আছে বলেই, গলাটা তাদের ভালো লেগেছিল। পরবর্তীতে যেটা হয়েছে, ওই জায়গাটা এমন একটা জায়গা, ওখানে আমার ব্যাক ভোকালিস্ট যিনি ব্যাক ভোকালে গান করেন, ওনার ক্ষেত্রেও যে পরিমাণ সম্মানের, আমার জন্য ঠিক তেমনি সম্মানের, এবং কি যারা অনেক বড় স্টার যাকে আমরা সবাই চিনি তার ক্ষেত্রেও সেম, সবাইকে ট্রিট করাই হয় এইভাবে যে তুমি একজন আর্টিস্ট, তুমি অনেক বড় মাপের একজন মানুষ, তুমি যেটা গাইবা এইটাই হচ্ছে পারফেক্ট। তো এই জায়গাটা আমি ওখানে শিখেছি যে আসলেই এটাই হওয়া উচিত। দেন এভরিথিং ওয়াজ ইকুয়াল দেয়ার। রাইট। বাহ, দারুণ, সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা। গল্প করতে করতে সময় কিন্তু শেষ, আমাদেরকে যেতে হবে। যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ব্যাপক ফ্যান ফলোয়ার্স আছেন, তাদেরকে কি বলে যাবেন? প্রথমে এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে এত সুন্দর আয়োজন আমাকে ইনভাইট করা হয়েছে। তার থেকেও বড় ধন্যবাদ দিব এই জন্য যে এখানে প্রথমেই বলা হয়েছে অপ্রচলিত গান করতে পারবেন আপনি। এই জায়গাটা খুব কম, আমরা আসলে সবাই এটা বলে না। আমি এই জন্য কৃতজ্ঞ এই প্রোগ্রামে যিনি আছেন, যিনি প্রডিউসার সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। আর আমার যারা দর্শক আছেন, আপনাদের কাছে বলবো শুধু ভালো গান শোনেন। আপনারা যদি ভালো গান শোনেন, আমরা ভালো গান গাইতে পারবো, এবং অবশ্যই বাংলা গান শুনবেন। ধন্যবাদ। বাহ, দারুণ কিছু কথা। এটিএন বাংলা সব সময় অপ্রচলিত গান, ভালো কণ্ঠশিল্পী, ভালো শিল্পীদের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যেতে তো ইচ্ছে করে না, তবে যেতে তো হবে। যাবার আগে আমার সাথে আমার মঞ্চে আমার সহযোগী যারা ছিলেন তাদেরকে পরিচয় করিয়ে দেয়া খুব প্রয়োজন। আমার সাথে অক্টোপ্যাডে ছিলেন মেহেদি হাসান, পারকাশনে ছিলেন আমাদের পরিচিত মুখ পিকে, বেস গিটারে ছিলেন রুবেল, লিড গিটারে ছিলেন শরণ এবং কিবোর্ডে ছিলেন রাজু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। দর্শক, গল্প করতে করতে আমি এখান থেকে বিদায় নিব, কিন্তু টেলিভিশন সেটের সামনে থেকে আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ আপনাদের জন্য গান অপেক্ষা করছে। আমি সামিয়া জাহান বিদায় নিচ্ছি এটিএন বাংলার মঞ্চ থেকে। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকবে আমাদের জন্য? যেহেতু আপনার কথাতেই আসলো যে এই প্ল্যাটফর্মটার জন্য আমি আসলেই একটা বড় জনপ্রিয়তা পেয়েছি, লালন সাহেবের একটি অসাধারণ বাণী ছিল সেটা যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই সময়টাতে এসে মনে হয় এই গানটা আত্মস্থ করা খুব বেশি জরুরি। তো এই গানটা যখন আমরা গাই বা রেকর্ড করা হয়, তখন হচ্ছে দুটো সুরে রেকর্ড করা হয়, একটা হচ্ছে প্রচলিত, একটা হচ্ছে অপ্রচলিত। তো আমি চাই অপ্রচলিতটা যেহেতু এখনও মানুষ শুনেনি, আমি সেইভাবে আসলে এই গানটা গাইতে চাচ্ছি। দারুণ দারুণ, শুনবো। লালন কয় জাতের কি রূহ, লালন কয় জাতের কি রূহ, ওই আমি দেখলাম নয় নজরে
দেখলাম নয় নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় জাতের কি রূহ, লালন কয় জাতের কি রূহ। আমি দেখলাম না এই নজরে, আমি দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাহান, বামন চিনি পইতে প্রমাহান। বামনি চিনি কিসেরে, আমি বামনি চিনি কিসেরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা কথা, জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। লালন কয় জাতের ফাতা, লালন কয় জাতের ফাতা। আমি বিকিয়েছি সাত বাজারে, আমি বিকিয়েছি সাত বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় জাতের কি রূহ, লালন কয় জাতের কি রূহ। আমি দেখলাম না এই নজরে, আমি দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।